আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে। আপনাদের সাথে আমি তুহিন। শুরুতে নজর রাখবো যে খবরের দিকে। গলায় গামছা পেঁচানো অবস্থায় প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রকে উদ্ধার করে পাঠানো হলো হাসপাতালে। এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য রায়গঞ্জের কসবা মহেশো এলাকায়। নির্মীয়মান ভবনের পাশ থেকে অচৈতন্য অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে। গতকাল রাত থেকে সে নিখোঁজ ছিল বলে পরিবার সূত্রে খবর। ওই ভবনে রন্ধনকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাতভর নিখোঁজ থাকার পর রহস্যজনকভাবে গলায় গামছা পেঁচানো অবস্থায় এক নাবালককে উদ্ধার করল এলাকার মানুষ। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। শনিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার 14 নম্বর কমলাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কসবা মহেশো এলাকায়। ওই নাবালকের নাম নিউজ মার্ডি, বয়স 9 বছর। পাশেই বাড়ি তার। বাবা ভিন রাজ্যে কাজ করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যে থেকে তার কোনো খোঁজ মিলছিল না। ওই দিন তার মাও বাড়িতে ছিলেন না। শনিবার সকাল থেকে শুরু হয় খোঁজাখুঁজি। এরপর নির্মীয়মান একটি ভবনের পাশে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তাকে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হেমতাবাদ হাসপাতালে। সেখান থেকে স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে চিকিৎসাধীন ওই শিশু। সে জানিয়েছে শুক্রবার তাকে গলায় গামছা বেঁধে মারধর করার পর 3 তলা থেকে নিচে ফেলে দেওয়া হয়। কে এই অবস্থা করলো তার? শিশুটি জানায় ভান্ডারি। হ্যাঁ, ভান্ডারি। কি হয় তোমারও? কাকা। কাকা হয়? কি ফেলে দিয়েছে? কি করেছিল তোমাকে? গলায় কি করেছিল? গামছা দিয়ে বেঁধেছিল। আর তারপরে? আর বিল্ডিং থেকে ফেলে দিয়েছিল। কত তলা থেকে? কত উঁচু থেকে? 3 তলা। কিন্তু কে এই ভান্ডারি? জানা যায় ওই এলাকার মেডিকেল কলেজের একটি ভবন তৈরি হচ্ছে। সেখানে যে শ্রমিকরা কাজ করেন তাদের জন্য রান্নার কাজে নিযুক্ত রয়েছে এই ভান্ডারি। স্থানীয় উপপ্রধান দুলাল সরকার জানিয়েছেন এই ভান্ডারির পুরো নাম দিলীপ রায়, বাড়ি কর্ণজোড়া রায়পাড়া এলাকায়। যে মারছে তার নাম ওই যে ভান্ডারি, তার মানে যারা রান্না করার লোকটা ওকে মারে গলায় গামছা দিয়ে, আমাকে প্রথমে থাপ্পড় মারছে, তারপরে গলায় গামছা দিয়ে প্যাঁচ দিচ্ছে, প্যাঁচ দিয়ে ভাবছে যে মারা গেছে, তখন পাঁচিরটার ওই পারে ফালাই দিছিল ওকে, বুঝলা। ভোরবেলা 3টা সাড়ে 3টে নাকি ও জায়গা পাইছিল, তারপরে আসে পাট খেতে যে লুকাইছে, আর ওই তার মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবার 10টার দিকে ওকে পাওয়া যায়। তারপরে তো যে পুলিশ প্রশাসনকে নিয়ে আসার পরে হাসপাতালে আমরা আরো ওখানে অনেক লোক কাজ করতেছিল, তো সে বললো তার নাম হচ্ছে গণেশ রায়, হ্যাঁ দিলীপ রায়, বাড়ি কর্ণজোড়া রায়পাড়াতে বাড়ি। ও রান্না বাড়ি করে। ওই আমাদের যে মেডিকেল কলেজ হচ্ছে একটা কসবা মহসাতে, ওই মেডিকেল কলেজে তার মানে তৈরি হচ্ছে নতুন, ওখানে কাজ করে অনেক লেবার কাজ করে, ওদের রান্নাবাড়ি করে ওদেরকে খাওয়ায়। এটা কি করে বলবো বলেন, আমরা তো আর জানি না। ছোট বাচ্চা হয়তো খাওয়ার লোভে হয়তো গেছিল সন্ধ্যার দিকে। মেডিকেল আশেপাশে, এই পাশেই। এই ঘটনায় ভেঙে পড়েছেন শিশুটির মা তারামণি বাসকে। কি কারণে এমন ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছেন না তিনি। আমি তো বাড়ি ছিলাম না, বাচ্চাটা খবর পাইলাম সকালে, বাড়িতে বলেছিল না, ওকে বলে মারা হয়েছে নাকি। আমি সকালে শুনছি খবরটা। হ্যাঁ মেরেছে বলে, গামছা বেঁধে পড়েছিল, বিল্ডিংতেই পড়েছিল। ওখান থেকে মানে ওর পিসি খুঁজতে গেছিল, ওখানে পাইছে, ওখানে কোলে করে বসে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কসবা মহেশো প্রাথমিক স্কুলের শিক্ষক রাইহান রেজা। মানে আমরা স্কুলে গিয়ে দেখলাম তো বাচ্চারা বলছে একটা বাচ্চাকে বেঁধে রেখেছে, তো আমরা ভাবতে পারিনি যে আবার আমাদের স্কুলেরই বাচ্চা। কিছুক্ষণ পর খোঁজ পেলাম, তো প্রেয়ার লাইনের পর আমরা যথাযথ যাই, দেখি ও অচেতন হয়ে ওর পিসির কোলে পড়ে আছে, আর সবাই ঘিরে ধরে আছে। তো আমরা তাড়াহুড়া করে হসপিটালে আনার ব্যবস্থাই করলাম, আর পুলিশকে খবর দেওয়া হয়েছে। গামছা বাঁধা বেঁধে আমাকে ফেলে দিয়েছে, বস্তায় ভরে রেখেছিল। 3 তলা কি 4 তলা একটা বিল্ডিং হচ্ছে, তো ওই বিল্ডিংয়ে ওরা খেলে। কালকে হাটের দিন ছিল, ওই বিকালের টাইমটা খেলছিল, তারপর থেকেই নাকি ও হারিয়ে গেছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মৃন্ময় বসাকের রিপোর্ট, আরসিটিভি সংবাদ। রায়গঞ্জের ছেলে মেয়েদের জন্য এলো সুখবর। রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে রবীন্দ্র ভারতী এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে
আন্ডার গ্র্যাজুয়েট পঠন পাঠন চালানোর অনুমতি মিলল। এ বিষয়ে শনিবার কলেজ ক্যাম্পাসে সাংবাদিক বৈঠক করেন অধ্যক্ষ ডক্টর চন্দন রায়। তিনি জানিয়েছেন, সকলের অক্লান্ত পরিশ্রমের ফল মিলল, এতে উপকৃত হবে পড়ুয়ারা। একটি হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আর একটি হচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আমরা যাকে বলি। তো এতদিন পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে যে দুটো স্টাডি সেন্টারেরই আমরা যেটা সাপোর্ট দিতাম, লার্নার সাপোর্ট সেন্টার যেটা ছিল সেটা হচ্ছে কেবলমাত্র পোস্ট গ্রাজুয়েশন লার্নার সাপোর্ট সেন্টার আমরা দিতাম। এই বছর থেকে যেটা সুখবর আমাদের, আমরা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলেরও আমরা কার্যক্রমের আমরা আর কি চালানোর আমরা অনুমতিপত্র পেয়েছি। আমার সঙ্গে আছেন আমাদের কোঅর্ডিনেটর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ডক্টর সুজয় ঘোষ, উনি বাংলা বিভাগের প্রধান। উনিও অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এবং আমাদের সঙ্গে আরও কিছু অফিসের লোকজন আছে, তারাও খাটাখাটনি করেছে এবং সকলেরই বলা যেতে পারে যে একটা সম্মিলিত প্রচেষ্টার এই ফল আমরা এটাকে জোগাড় করতে পেরেছি। আমরা 24 তারিখ মানে 24শে ফেব্রুয়ারি 2024 এই দিনেতে বলা যেতে পারে যে আমরা একটা অ্যাপ্লিকেশন করি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, যে যাতে আমরা এখানেতে আন্ডার গ্র্যাজুয়েটের, কারণ যেহেতু আমাদের যে নিয়মিত যে আমাদের কলেজ, তাতে আমরা দেখি যে আমাদের এখানে ছাত্রছাত্রীদের প্রচুর ভিড়, মানে প্রচুর ছাত্রছাত্রী আমাদের এখানেতে পড়াশুনো করতে চায়, কিন্তু আমাদের সেই সংখ্যায় হয়তো আমাদের যে আসন সেটা সীমিত। যদিও সেই আসনের সংখ্যাও যথেষ্ট বেশি, আমাদের 3500-এর কাছাকাছি আমাদের আসনের সংখ্যা, যেটা আমাদের আবার ইনফ্রাস্ট্রাকচারের তুলনায় আবার মনে হয় যথেষ্ট বেশি। তো সেই জায়গা থেকে আমাদের সবসময় মনে হতো যে এই যে ছাত্রছাত্রীরা যারা হয়তো রায়গঞ্জের বুকের থেকে আন্ডার গ্র্যাজুয়েট স্টাডিজ করতে চাইছে, তাদের জন্য যদি আমরা আমাদের যে ওপেন ইউনিভার্সিটিগুলো আছে সেইগুলোতে যদি আমরা চেষ্টা করে আমরা আন্ডার গ্র্যাজুয়েটটাকে আনতে পারি, তাহলে প্রচুর ছাত্রছাত্রীদেরকে আমরা এখানেতে একটা পাঠদানের ব্যবস্থা করতে। শনিবার 27শে জুলাই বিশ্ব হেপাটাইটিস বিরোধী দিবস পালিত হলো রায়গঞ্জে। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় এই উপলক্ষে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে খুদে পড়ুয়াদের বিভিন্ন বিষয়ে সচেতন করেন শিক্ষক শিক্ষিকারা। হেপাটাইটিস রোগ প্রতিরোধ করতে কি কি নিয়ম মেনে চলা উচিত তা শিশুদের সামনে তুলে ধরা হয়। বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান জানিয়েছেন, বর্তমানে দেশে 9 কোটি মানুষ এই রোগে আক্রান্ত। এটি জল ও খাদ্যবাহিত রোগ, তাই এর থেকে মুক্তি পেতে সতর্ক হওয়া জরুরি। আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে অবজারভেশন শুরু হলো। ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে আগামীকাল থেকে শুরু হচ্ছে, কিন্তু আমাদের বিদ্যালয়ে 10 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 10ই আগস্ট পর্যন্ত হবে, যেটা শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী। হেপাটাইটিস রোগে বর্তমানে হচ্ছে ভারতবর্ষে প্রায় 9 কোটির মতো শিশুরা আক্রান্ত রয়েছে, 9 কোটি মানুষ আক্রান্ত হয়ে আছে। এটি জলবাহিত এবং খাবারবাহিত রোগ। শিশুদের মধ্যে আজকে আমরা হেপাটাইটিস অবজারভেশন ডেতে আমরা বাচ্চাদেরকে শেখালাম, তাদেরকে অপরের এঁটো খাওয়া উচিত নয়, বা অপরের ব্রাশ ব্যবহার করা উচিত নয়, তোয়ালে ব্যবহার করা উচিত নয়, যেটা জল এবং খাবারের মাধ্যমে অসুখটি ঢুকে এবং আমাদের লিভারকে আক্রান্ত করে। শিশুদের মধ্যে বেশি করে এটা হয়। এবং তার পাশাপাশি যে সচেতনতামূলক কাজ করা দরকার, রক্তদান থেকে শুরু করে কর্মসূচি তারা বড় হয়ে করবে, এই কর্মসূচিগুলো যেগুলো করা উচিত সেগুলো বিষয়ে সচেতনতা করা হলো। নিজের দপ্তরের দায়িত্ব সামলানোর পাশাপাশি ছুটির দিনে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলেন জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক। শনিবার এক অভিনব চিত্র ধরা পড়ল রায়গঞ্জ শহরে। সাধারণত সপ্তাহভর জেলার সমস্ত স্কুলের বহু কাজ সামলাতে হয় বিদ্যালয় পরিদর্শককে। অফিসিয়াল যাবতীয় কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকতে হয়। শনিবার ছুটির দিন, আর এই দিনেই উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক দুলাল সরকার সরাসরি পৌঁছে যান রায়গঞ্জের সদর সার্কেলের অধীন দ্বারিকা প্রসাদ জিএসএপি 2 নম্বর স্কুলে। বিদ্যালয়ে পৌঁছেই শিক্ষক হিসেবে ঢুকে পড়লেন শ্রেণীকক্ষে। বিভিন্ন শ্রেণীর পড়ুয়াদের সাথে কথা বললেন তিনি। পঠন পাঠন কেমন চলছে পড়ুয়াদের প্রশ্ন করেন ডিআই। পড়ুয়ারাও ডিআই স্যারকে পেয়ে বেশ উচ্ছ্বসিত। এক বাক্যে সকলেই উত্তর দিল, ভালো করে পড়ছি স্যার। বিশেষ করে এদিন 4র্থ শ্রেণীর পড়ুয়াদের বিভিন্ন বিষয়ের উপরে ক্লাস নেন তিনি।
পরিবেশ, বিজ্ঞান, গণিত সবকিছু বিষয় নিয়ে পাঠ দেন তিনি। এর পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশও খতিয়ে দেখেন বিদ্যালয় পরিদর্শক। মিড ডে মিল কেমন চলছে তাও এদিন পর্যবেক্ষণ করেন তিনি। সন্তোষ প্রকাশ করেছেন জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘট উঠে গেল, আলুর দাম কমেনি। এর জেরে নাজেহাল সাধারণ মানুষেরা। একই ছবি রায়গঞ্জের বাজারেও। জ্যোতি থেকে পোখরাজ কিংবা হলেন আলু সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে আলুর বিক্রিও কমে গিয়েছে বাজারে। বাঙালির অতি প্রিয় সবজির মধ্যে অন্যতম হলো আলু। দৈনন্দিন জীবনে বাঙালির পাতে যে ব্যঞ্জন থাকে তার বেশিরভাগ পদে আলু আবশ্যিক। অনেকেই রোজ রোজ মাছ মাংস খেতে পারেন না, সেক্ষেত্রেও ডাল আলু সেদ্ধ হলেই যেন সন্তুষ্ট নিম্ন মধ্যবিত্ত মানুষ। কিন্তু এবারে সেখানেও ক্রমশই আলুর দাম বেড়ে গিয়েছে। বাজারে একদিকে আলুর আমদানিও কম, তার উপরে এমন আগুন দাম। এই অবস্থায় নাজেহাল আমজনতা। অন্যান্য সবজির তুলনায় আলুর দাম যেন দৌড়চ্ছে। জানা যায়, পশ্চিমবঙ্গের আলু ভিন রাজ্যে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। এর জেরে গত রবিবার থেকে 4 দিন ধর্মঘট পালন করেছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আর এর জেরে বাজারে দেখা গিয়েছিল সংকট, ফলে দাম আরো বেড়ে যায়। যদিও বুধবার ধর্মঘট উঠে গিয়েছে, কিন্তু তারপরেও দাম কমেনি আলুর। এক নজরে দেখে নেব রায়গঞ্জে আলুর দর। জ্যোতি আলু পাইকারি 25 থেকে 28 টাকা কেজি, খুচরো 30 থেকে 33 টাকা কেজি। পোখরাজ আলু পাইকারি 24 থেকে 25 টাকা কেজি, খুচরো 28 থেকে 30 টাকা কেজি। হলেন আলু লাল আলু পাইকারি 27 থেকে 30 টাকা কেজি, খুচরো 35 টাকা কেজি। আলু সহ অন্যান্য সবজির দাম যাতে না বাড়ে তার জন্য কড়া নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কিন্তু আদতে কবে কমবে আলুর দাম তা নিয়ে সকলেই সন্দিহান। আলুর আড়তদার প্রিয়ঙ্কর সাহা জানান, স্টোরে যে দর ধার্য হবে তা থেকেই বাজারে আলু বিকবে। এবছরে জেলার আলুর উৎপাদন তুলনামূলকভাবে কম, পাশাপাশি ভিন রাজ্যেও আলু গিয়েছে। ভিন রাজ্যে আলু রপ্তানি না করলে ক্ষতি হবে আলু ব্যবসায়ীদের। দেখুন, স্টোরে যেটা রেট হয়, মার্কেট হয়, মার্কেট অনুযায়ী আমাদের মার্কেটে মাল আসছে, সেই রেটটা ভ্যারি করে আমরা এখানে বেশি। এবার স্টোরে যদি দাম কমে যায় আমাদের এখানেও কমে যাবে। ওখানে চাষিদের মাল আছে, এবার চাষিরা কম দামে বিক্রি করবে, তারপরে স্টোর মালিকরা আমাদের দেবে, তারপর আমরা এখানে কম দামে বিক্রি করবো। এর বাইরে তো আমাদের এখানে তার মাঝখানে তো কমানোর ব্যাপার নেই, আমাদের হাতে তো কিছু নেই। আজকে আমাদের এখানে বিক্রি হচ্ছে আপনার 24 টাকা কিলো, 24 টাকা কেজি জোরে আমরা এখানে বেশি। কি আলু? আপনার পোকরাজ আলু। হ্যাঁ, পোকরাজ জ্যোতি আলু 25 টাকা কেজি। আপনার লাল আলু আছে, লাল আলু আপনার 27 টাকা কেজি। তাতে সুফল মিলেছে, অনেকটাই সুফল মিলেছে, অনেকটাই দাম কমেছে, আরো বেশি দাম ছিল, তাতে অনেকটাই দাম কমেছে। গত বছর তুলনায় এবছর চাষটা অনেক কম আছে, আর লোডিং টাইমে লোডিং এর রেটটা অনেক বেশি ছিল, তার জন্য এতটা দাম। আর এটা কি ভিন রাজ্যেও কিছু আলু চলে গেছে? ভিন রাজ্যে যাচ্ছে, সেইভাবে যে খুব যাচ্ছে সেরকম ব্যাপার নেই, কিন্তু যাচ্ছে। আমাদের পশ্চিমবাংলা তো ভিন রাজ্যে আলু না গেলে পশ্চিমবাংলা আলু পশ্চিমবাংলায় খেয়ে শেষ করতে পারবে না, ফেলে দিতে হবে আলু। যদি ভিন রাজ্যে আলু না পাঠায় তাহলে পশ্চিমবাংলার আলু ব্যবসায়ীরা মার খাবে। আর নিয়ন্ত্রণ না রাখলে দাম তো বাড়তেই পারে। সরকার যথেষ্ট করছে, আর আলু ব্যবসাটাও যথেষ্ট হেল্প করবে যাতে বাজারটা না বাড়ে। আর যথেষ্ট পরিমাণ আলু যেটুকু আছে, বাইরে আলু টুকটাক গেলেও বাজারটা ঠিক হয়। 3 বছর ধরে আলুর চাষিরা এবং ব্যবসাদাররা প্রচুর লস করেছে, প্রচুর লস। চাষির দুবার আলু লাগিয়ে প্রচুর ফলন নষ্ট হয়েছে, তাতে চাষিরা অনেক লোন ফোন করে অনেক প্রবলেমেই আছে। এবছর একটু লাভের মুখ হয়তো চাষি দেখেছে। আলুর আড়তদার মনোজ সাহা জানান, আলুর উৎপাদন বেশি হলে দাম নিয়ন্ত্রণে থাকতো। হিমঘরগুলিতে চাষিদের আলু মজুত রয়েছে, তারা যেভাবে আলু ছাড়বে সেই অনুযায়ী বাজারে আলুর যোগান নিয়ন্ত্রিত হবে। পাইকারি তো আমাদের আলু বিক্রি হচ্ছে পোখরাজ যেরকম 125 টাকা কেজি, আর জ্যোতি বিক্রি হচ্ছে 28 টাকা কেজি, আর হলেন বিক্রি হচ্ছে 30 টাকা কেজি পাইকারি। খুচরো বিক্রি হচ্ছে 30 টাকা পোখরাজ, আর জ্যোতি 33 টাকা, হলেন 35 টাকা। আলুটা একটু নিয়ন্ত্রণ ছিল। আলুটা এবার আমাদের জেলাতে চাষে কম হয়েছে এবং কোল্ড স্টোরগুলো ফুল আনি, যেরকম গেল বছর আমাদের কোল্ড স্টোর পুরো ফুল হয়ে গেছিল। এবছর একটা চেম্বার হয়েছে ফুল, একটা চেম্বার ফুল আনি। আমাদের জেলাতে 7 থেকে 8টা কোল্ড স্টোর আছে, কোনোটাই ফুল আনি। এবং মার্চ মাসের লোডিং টাইমে কিছু আলু আমাদের অন্য রাজ্যে বিহারেও চলে গেছিল, তার জন্য আলুর একটু ইয়েটা কম আছে।
তবে সরকার যেভাবে পদক্ষেপ নিয়েছে আশা করি সামনে আমাদের আলুর বাজারটা আরো নিয়ন্ত্রণে চলে আসবে। না, যেভাবে এবার সামনে আলুর চাষ হবে সেইভাবে নিয়ন্ত্রণে চলে আসবে, আলু অসুবিধা হবে। মানে কোল্ড স্টোরে যেগুলা আলু আছে সব তো চাষিদের আলু আছে, এবার চাষিরা যেভাবে বার করবে সেভাবে মার্কেটে বিক্রি হচ্ছে। এখানে তো কোল্ড স্টোর মালিকরা কিছু করতে পারবে না, আমরা তো জোর জবরদস্তি বলতে পারি না যে তোমরা আলু বের করো। ওরা যে হিসাবে সেপ্টেম্বর অব্দি টাইম আছে, ওরা যে হিসাবে বের করবে সেই হিসাবে বাজারে বেচতে হচ্ছে। না, সরকার যেভাবে নজরদারি দিয়েছে আলুর উপর হিসাবে আর আলুর দামটা বাড়বে না। খুচরো বিক্রেতা বিশ্বনাথ সাহা জানান, আলুর দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমে গিয়েছে। অনেকেই হাফ কেজি বা 250 গ্রাম আলু কিনছেন। আলুর দাম 20 টাকা হোক এমনটাই দাবি তার, না হলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। এখন আমরা এই জ্যোতি আলুটাই বেচছি 30 টাকা কিলো। অন্য আলু এখানে সেরকম পাওয়া যায় আসে না, সমস্যা এখানে সেল নাই, সেল কমে গেছে আগে থেকে, আর রেটটা বেশি হওয়াতে সেলটা কমে গেছে। ধরুন একজন কাস্টমার আসলো যে 2 কেজি নিত, এখন কত মানে? এখন 1 কিলো হাফ কিলো এরকম নেয়। তাহলে এটা আপনাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। আমাদের প্রচন্ড ক্ষতি, সেল নাই। আমরা চাচ্ছি আলুটা 20 টাকার মধ্যে থাকলে ঠিক থাকে। সরকারের নজরদারি আছে? সরকারের নজরদারি এখন কি করে বলবো, আমরা তো খুচরা দোকানদার, আমাদের তো সেটা বলা কোনোদিন কি আপনাদের এখানে এসেছিল? না, কেউ আসে। সুবল কুন্ডু নামের এক ক্রেতা জানান, বাজার আগুন। আগে 2 কেজি আলু কিনতেন, এখন হাফ কেজিতেই কাজ সারছেন। এমনটা চলতে থাকলে আলু ছাড়াই চালাতে হবে। বাজারে তো সব আগুন। আলু নিতে আসছে, আলু আগে নিতাম 2 কেজি, এখন নিতে হাফ কেজি করে নিতে হচ্ছে। দাম অত্যাধিক বেশি, সমস্যা প্রচুর প্রচুর সমস্যা। নিম্নবিত্ত লোকের জন্য সব বড় সমস্যা। সবকিছু তো তরকারিতে আলু লাগে, আলু ছাড়া কোনো বিকল্প নেই তো। আজকে কত করে দাম? আজকে 30 টাকা বাজার। আজ থেকে 1 মাস আগে কত দাম ছিল? আলু কম ছিল একটু, 15-20 টাকা। হ্যাঁ এরকম 15-20 টাকা ছিল। তাহলে এতে সমস্যা হচ্ছে না? এখন বেশি হওয়ার জন্য কোয়ান্টিটি কমে যাচ্ছে। আগামীতে ভয়াবহ অবস্থা হবে, অনেক খেতে পারবে না। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। নজর রাখবো পরবর্তী খবরে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সামাজিক কর্মসূচি গ্রহণ করল অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের রায়গঞ্জ শাখা। এদিন রায়গঞ্জ শহরের মোহনবাটিতে অবস্থিত একটি ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংগঠনের সম্পাদক অমিত মজুমদার জানিয়েছেন, এবারে 50তম বর্ষে পদার্পণ করল এই সংগঠন। প্রতি বছর 27শে জুলাই প্রতিষ্ঠা দিবস পালন করা হয়, এবারেও একই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন প্রায় 30 জন রক্তদাতা রক্তদান করেন। আজকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আজকে 27শে জুলাই সংগঠনের আমাদের অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের ন্যায় এবারও আমরা 2000 সাল থেকে, যদি আপনারা লক্ষ্য করে থাকেন, রায়গঞ্জ লোকাল ইউনিট অ্যাবসলুট প্রতি বছর এইভাবে আমরা রক্তদান শিবির আয়োজন করে এসেছি আমাদের প্রতিষ্ঠা দিবসের দিনেই। আজকে আমাদের সংগঠনের 50তম প্রতিষ্ঠা দিবস। এটা একটা মহৎ সময় আমাদের সংগঠনের। সেই পরিসরে আজকে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। তো এই মহৎ কাজে আমাদের যে সদস্যরা রয়েছে তারা ব্লাড ডোনেট করে এই দিনটিকে উদযাপিত করবে। কতজন আজকে রক্ত দেবে? মোটামুটি 25 থেকে 30 জন আমরা অনুমান করছি আজকে ব্লাড ডোনেট করবেন। 27শে জুলাই শনিবার রাতে রাধিকাপুর থেকে কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস ছাড়বে 2 ঘন্টা দেরিতে। রেলের তরফে এমনই নোটিশ জারি করা হয়েছে। রায়গঞ্জ রেল স্টেশনের সিটিআই দীপক কুমার খেত্রী জানিয়েছেন, 13146 ডাউন রাধিকাপুর এক্সপ্রেস, যেটি স্বাভাবিকভাবে রায়গঞ্জ স্টেশন থেকে 9:45 ছাড়ে, সেই ট্রেনটি শনিবার 2 ঘন্টা দেরিতে ছাড়বে। এদিন রাধিকাপুর থেকে ট্রেনটি ছাড়বে রাত 11টায়। রায়গঞ্জ স্টেশনে এসে পৌঁছবে রাত 11:30টায়, কারণ শনিবার রাতে নৈহাটি ব্যান্ডেলে ট্রাফিক ব্লক থাকছে। সিগন্যালিং ব্যবস্থাকে ঠিক করতেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল। সে কারণেই এদিন রায়গঞ্জ স্টেশন থেকে যারা ট্রেনে উঠবেন তাদের রাত 11টার পর স্টেশনে আসার অনুরোধ জানিয়েছেন সিটিআই দীপক বাবু। হ্যাঁ, রায়গঞ্জে যে গাড়িটা যায় কলকাতার দিকে 13,146 ডাউন, সেটি রায়গঞ্জে 9:35-এ ছাড়তো, 9:45-এ ছাড়ে। সেটি 2 ঘন্টা রিশিডিউল করা হয়েছে। রাধিকাপুর স্টেশন থেকে সেটি আজকে রাত্রি 11টায় ছাড়বে। আনুমানিক রায়গঞ্জে 11:30টায় এটা আসবে।
নৈহাটি ব্যান্ডেলে আজ রাত্রিবেলায় ট্রাফিক ব্লক নিয়েছে, যার দরুন গাড়ি 2 ঘন্টা রিশিডিউল করা হয়েছে। যাত্রীদের উদ্দেশ্যে বলবো, আপনারা 11টার পরে রায়গঞ্জ স্টেশনে আসুন, অযথা আগে আসলে বসে থাকতে হবে। শুধুমাত্র আজকের জন্যই আমাদের কাছে নোটিফিকেশন এসেছে, কালকের থেকে নর্মাল। মালঞ্চা স্পোর্টস একাডেমির পরিচালনায় রাজ্যস্তরীয় অনলাইন যোগা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হলো শনিবার। রায়গঞ্জের বিধান মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীদের হয়ে প্রতিনিধিরা হাজির হন অনুষ্ঠানে। এদিন উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি সহ অন্যান্যরা। আয়োজক সংস্থার সভাপতি অজয় কুমার রায় জানিয়েছেন, এবারে তাদের এই কর্মসূচি ৩য় বর্ষে পদার্পণ করলো। প্রতিযোগীর সংখ্যা ছিল 4 শতাধিক। 7 থেকে 70 সব বছর বয়সের মানুষেরাই এতে অংশ নিয়েছিলেন। যোগ ভারতের প্রাচীন বিদ্যা, এর দ্বারা রোগমুক্ত শরীর গঠনের লক্ষ্যে এই আয়োজন করা হয়। আমাদের স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনায় রাজ্যব্যাপী অনলাইন যোগাসন প্রতিযোগিতা হয়। আজকে 3য় বর্ষের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমাদের প্রায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই প্রতিযোগিতারা থাকে। এবারে যারা পুরস্কৃত হবেন তাদের মধ্যে 4 জেলা থেকে এখানে উপস্থিত আছেন, বাঁকুড়া, হুগলি, দক্ষিণ দিনাজপুর এবং আমাদের নিজেদের জেলা। এবছরে অংশগ্রহণকারী ছিল 400-রও বেশি। বিভিন্ন বয়সের, একেবারে 7 থেকে 70 সমস্ত বয়সের নারী এবং পুরুষ সকলের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন বিভাগ করে তাদের সুযোগ দেওয়া হয়েছিল এবং আমরা ভীষণ উত্তরোত্তর প্রতি বছরে অনেক বেশি সাড়া পাচ্ছি। যোগে রোগ মুক্তি, যোগ ভারতের প্রাচীন বিদ্যা, যে বিদ্যাকে আমরা হারিয়ে একসময় মুখ থুবড়ে পড়েছিলাম, এখন আবার নতুন করে সেই বিদ্যাকে আঁকড়ে ধরছি এবং সরকারিভাবেও সেই ব্যবস্থাপনা হচ্ছে। আমরা আমাদের স্পোর্টস একাডেমির তরফে আমাদের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী এবং অঞ্চলের মানুষ তাদের শরীর এবং মন ভালো করে তারা ভালো সমাজ গঠন করুক, এই উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রতিযোগিতাটা করি, যাতে যোগ চর্চা বাড়ে এবং সেটা শুধু আমাদের অঞ্চল নয়, গোটা রাজ্যেই তার প্রসারিত হচ্ছে, তার ব্যাপ্তি বাড়ছে। অল্পের জন্য মিলল রক্ষা। একটি টোটোয় চেপে শহরে ঘুরছে সাপ, তা অবশ্য খেয়ালই করেননি চালক। টোটোটি রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডের সামনে আসতেই কেউ লক্ষ্য করেন বিষয়টি। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল আতঙ্ক। টোটো ছেড়ে সরে পড়েন চালক এবং যাত্রীরা। এত লোকজন দেখে সাপটিও বেশ হতবাক। অনেকেই বলছেন লাউডোগা সাপ। সাপটি তাড়ানোর চেষ্টা করলে সেই উল্টে সিটের নিচে প্রবেশ করে। খবর দেওয়া হয় পশুপ্রেমী সংগঠনকে। একটা টোটো আসছিল, টোটো চালিয়ে পরে টোটোর ড্রাইভার পেছনে তাকিয়ে দেখে ওর গাড়ির পিছনে একটা লম্বা চেকন সাপ, কে বলছে লাউডোগা, কেউ বলছে বিষাক্ত সাপ। তো তারপরে একটা বাঁশের বাধা দিয়ে সাপটাকে ফালাতে নেয়, ফেলতে গিয়ে তার সিটের নিচে সাপটা ঢুকে যায়। কোথায় গেল? এখন টোটোটা নিয়ে বাস স্ট্যান্ডের ভেতরে যাচ্ছে, ওইখানে সিট খুলে বের করবে। পুলিশ এখন আসেনি, এমনিতে এখানে যারা সেবিক টেবিক আছে ওরা হেল্প করছে, বেরোয়নি, সিটের নিচেই আছে। রায়গঞ্জ স্টেডিয়াম এবং স্পোর্টস ক্লাব ময়দানে চলছে স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত এই ফুটবল লিগে অংশ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত 10টি দল। 5টি করে দলকে 2টি গ্রুপে ভাগ করে 3রা জুলাই থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছিল এই ফুটবল লিগ। ইতিমধ্যেই লিগের খেলা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। শনিবার আন্তঃক্লাব ফুটবল লিগের খেলায় রায়গঞ্জ স্টেডিয়ামে পরস্পরের মুখোমুখি হয় গ্রুপ বির 2 দল, বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন বনাম রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশা। রুদ্ধশ্বাস ম্যাচে এদিন 2-1 গোলে রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশাকে হারিয়ে লিগে প্রথম জয় পায় বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন। এদিনের খেলায় বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পক্ষে 2টি গোল করেন নারায়ণ মুর্মু। অন্যদিকে ফ্রেন্ডস অফ দিশার পক্ষে একমাত্র গোলটি করেন রাজীব বর্মন। এদিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পান বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের খেলোয়াড় নারায়ণ মুর্মু। এদিনের খেলার পর বি গ্রুপের পয়েন্ট টেবিলে 4টি ম্যাচ খেলে 1টি জয়, 2টি পরাজয় এবং 1টি ম্যাচ ড্র করার সুবাদে রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশা 4 পয়েন্ট নিয়ে লিগের খেলা শেষ করলো। অন্যদিকে লিগে এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলে 1টিতে জয় এবং 2টিতে পরাজয়ের ফলে বীরনগর স্পোর্টিং ক্লাবের পয়েন্ট দাঁড়ালো 3। 31শে আগস্ট রায়গঞ্জ কুলিক স্পোর্টসের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলবে বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন। রবিবার রায়গঞ্জ স্টেডিয়ামে লিগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপ এর 2 দল, রায়গঞ্জ ফ্রেন্ডস ফরএভার বনাম অরবিন্দ স্পোর্টিং ক্লাব।
নকআউট পর্যায়ে শুরুর আগে রবিবারই লিগের শেষ ম্যাচ খেলতে নামছে দুই দল। ইতিমধ্যেই 3টি ম্যাচ খেলে 3টিতেই জয়ের সুবাদে 9 পয়েন্ট নিয়ে গ্রুপ এর পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অরবিন্দ স্পোর্টিং ক্লাব। অন্যদিকে এখনো পর্যন্ত 3টি ম্যাচ খেলে 2টিতে জয় এবং 1টিতে পরাজয়ের ফলে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রেন্ডস ফরএভার। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।